শক্তিশালী ভারতীয় কন্ডিশনে যেটা শক্তি, বাংলাদেশে কিন্তু সেটা দুর্বলতায় পরিণত হয়। আপনারা যদি খেয়াল করে দেখেন, এত শক্তিশালী একটা দল যাদের কাছে স্পিন অ্যাটাক খুবই ভালো, পেস বোলিং ভালো, ব্যাটিং অর্ডার খুবই শক্তিশালী, এমনকি প্লেয়াররা ইন্ডিয়ান কন্ডিশনে একদম চাপমুক্ত থাকে, কিন্তু বাংলাদেশে এত পরিমাণ চাপ তাদের নিতে হয়, এই কারণে কিন্তু তারা বাংলাদেশের মাটিতে জয়লাভ করতে পারে না। আপনি যদি অন্যতম সেরা ব্যাটসম্যান দুটার কথা বলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, বাংলাদেশের কন্ডিশনে কিন্তু তারা রান করতে পারে না। কি কারণে? অত্যাধিক চাপ। বিশেষ করে যদি কোনো কারণে প্রথম ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু এই চাপ বেড়ে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি মাঠে যে পরিমাণ দর্শক হয়, বাংলাদেশের ক্রাউড যে পরিমাণে মাঠে যায়, এই যে একটা চাপ, তাদের সামনে ভালো খেলতে হবে, এই কারণে কিন্তু পারতেছে না। পরবর্তী চ্যালেঞ্জ যখন সাউথ আফ্রিকাতে, এমনকি অস্ট্রেলিয়াতে 2027 খেলা হবে, সাউথ আফ্রিকাতে, এমনকি 2028 খেলা হবে অস্ট্রেলিয়াতে, ভারত যদি 1 নম্বর টিম হয়, তাহলে কিন্তু আমরা দেখতে চাই ব্যাক টু ব্যাক যেন তারা আবার বিশ্বকাপ জিততে পারে। যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক তারা যদি জিতে না পারে, তাহলে কিন্তু 1 নম্বর টিম হিসেবে তারা গণ্য হতে পারবে না। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ভারত যদি জিততে চায় তাহলে কি কারণে পারবে, আর যদি হারে তাহলে কি কারণে হারবে। এখন নতুন জেনারেশনের যারা প্লেয়ার আছে, এমনকি টি-20 আসার পরে কিন্তু ভারতের টিম কিন্তু বিশেষ করে 1-2 বছরের মাঝখানে বা 3 বছরের মাঝখানে যে ধরনের বিধ্বংসী চাপ আনতে পারতেছে পাওয়ার মাঝখানে, এমনকি যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে আমাদেরকে খুব দ্রুত শেষ করতে হবে খেলা, এটার কারণে কিন্তু বাংলাদেশের কন্ডিশনে তারা কিন্তু হোঁচট খাচ্ছে। কারণটা কি? বাংলাদেশের পিচ আপনি যত কথাই বলেন, এখানে পিচটা কিন্তু একটু স্লো। এই পিচের সাথে কিন্তু আপনি কলকাতার পিচ বলেন, মুম্বাইয়ের পিচ বলেন, বেঙ্গালুরু পিচ বলেন, মিলাইতে পারবেন না। ওই ধরনের কন্ডিশনে যেভাবে সুন্দর মতো ব্যাটে বল আসতেছে, বাংলাদেশি কন্ডিশনে কিন্তু আসবে না। এই কারণেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনে যে ধরনের ছন্দে খেলতে পারে, বাংলাদেশে কিন্তু খেলতে পারতেছে না। আপনি খেয়াল করে দেখেন পেস বোলিং ইউনিটটা কিন্তু ইন্ডিয়ার অনেক ভালো, খালি চোখে মনে হচ্ছে। একদিকে মনে হচ্ছে জাসপ্রীত বুমরাহ আছে, প্রিন্স যাদব আছে, মায়াঙ্ক যাদব আছে, তারপরে আর্শদীপ সিং আছে, মোহাম্মদ সিরাজ আছে, কিন্তু দিন শেষে যখন আপনার উইকেট প্রয়োজন, একজন বোলারই আছে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ। উইকেট প্রয়োজন জাসপ্রীত বুমরাহ, ডট বল প্রয়োজন জাসপ্রীত বুমরাহ, এছাড়া অন্য কোনো বলারের প্রতি কিন্তু আপনি কোনো ফেথই রাখতে পারতেছেন না। একজন বলারকে দিয়ে কি ম্যাচ জেতানো যায়? হ্যাঁ, ভারত কিন্তু সেটা পারছে। আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম ভারত কিন্তু এই ফর্মুলাতে এই ধরনের কন্ডিশনে পারতো, কিন্তু বাংলাদেশের কন্ডিশন আর দুবার কন্ডিশনের মাঝখানে কিন্তু তফাৎ রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র হার্দিক পান্ডিয়া আর জাসপ্রীত বুমরাহ, অন্য কোনো বলার ছিল না। পেস বোলিং ইউনিটে কি কারণে? স্পিন তাদের ভালো ছিল। একদিকে কুলদীপ যাদব, অন্যদিকে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, এমনকি আরেকজন স্পিন বলার তারা খেলাইতে পারতো। 4 জন স্পিন বলার নিয়ে তারা নামতে পারতো। এটা ছিল ভারতের একটা শক্তি। কিন্তু যখন আপনি বাংলাদেশের কন্ডিশনে আসবেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু স্পিন বল ভালো করতে পারে, এটা হচ্ছে একটা সমস্যা। এমনকি বাংলাদেশের কন্ডিশনে কিন্তু এই স্পিনাররা কিন্তু ভালো বল করতে পারে না। প্রথম কথা হচ্ছে এই মাঠ সম্পর্কে তারা বুঝতে পারে না। অন্যদিকে যখন বাংলাদেশি স্পিনাররা বল করতে পারে, তখন কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা ভালো খেলতে পারতেছে না। কারণটা কি? আমরা জানি কন্ডিশনে কিভাবে বল করতে হবে। ডিউকে আসতে পড়বে নাকি পড়বে না, পড়লে কখন পড়বে, এমনকি কোন ব্যাটসম্যানকে কোন জায়গায় বল দিতে হবে। এই কারণে কিন্তু বড় বড় মহারথী কিন্তু আমাদের স্পেনে কিন্তু কাহিল হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি পিচের মাঝখানে কোনো ধরনের টান থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়া একবারে শেষ। কারণটাকে আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া কয়েকটা হোম সিরিজ হারছে। সাউথ আফ্রিকার সাথে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে শুধুমাত্র টার্নিং ট্রেকে। নিউজিল্যান্ড বিগত 30 বছর পরে মনে হয় তাদেরকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করছে, স্পিনে, এমনকি টেস্ট ম্যাচে। এমনকি যখন গত বছর বা 2 বছর আগে যখন তারা গিয়েছিল শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা কিন্তু তাদেরকে শুধুমাত্র স্পিন দিয়ে ধরাশায়িত করছে। ভারত যত কথাই বলুক, একটা স্পিন নির্ভর টিম, কিন্তু তারা ব্যাটিংয়ে কিন্তু স্পিন এত ভালো খেলতে পারতেছে না। এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। আপনি যদি বর্তমান ওডিআই স্কোয়াডটা খেয়াল করে দেখেন, আপনি যদি সর্বোচ্চ ভালো একটা ওডিআই স্কোয়াড গড়ার চেষ্টা করেন ভারতীয় টিম থেকে, আপনি কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো কম্প্রোমাইজ আপনি খুঁজে পাবেন। খেয়াল করে দেখেন, 1 নম্বরে রোহিত শর্মা, 2 নম্বরে শুভমন গিল, 3 নম্বরে বিরাট কোহলি। আপনি খেয়াল করে দেখেন টপ 3 মাঝখানে কিন্তু 2 জন প্লেয়ার আছে এরকম যে একটু কম্প্রোমাইজ কিন্তু করতেছেন। কি কারণে? তারা অনেক বড় মাপের প্লেয়ার, তাদেরকে জায়গা দিতে হচ্ছে। রোকো এখন রোহিত শর্মা 1 ম্যাচ ভালো খেলেন, 2 ম্যাচ খারাপ খেলেন, এই যে একটা প্রতিযোগিতা চলতেছে তাদের মাঝখানে, এখানে কিন্তু টিকে থাকার লড়াই। এখন টিকে থাকার লড়াই কিন্তু একটা প্লেয়ারকে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে। এই ধরনের চিন্তা নিয়ে যখন তারা বাংলাদেশে খেলবে, তখন কিন্তু আউটপুট কিন্তু ভালো নাও আসতে পারে। বিরাট কোহলি অন্যতম সেরা একজন ক্রিকেটার, আমার অনেক পছন্দের ক্রিকেটার, কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার একটা পিক টাইম থাকে। তিনি কি তার পিক টাইমে আছেন সেটাই বলতে পারতেছেন না, তবে তিনি কিন্তু রান করতে পারতেছেন। আমি বিশ্বাস করি তিনি যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবেন। এই প্লেয়ারটাকে নিয়ে মন্তব্য করাটা মানে নিজের পায়ে নিজে কোরআন মারা ছাড়া কিছুই না। কারণটা কি? তিনি নিজেকে প্রমাণ করছেন তিনি বিশ্ব সেরা। এখন 4 নম্বর পজিশনে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে আপনি কেএল রাহুলকে খেলাতে পারতেছেন, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল। এই যে টপ
টপ 7 এর মাঝখানে মাত্র একজন ব্যাটসম্যান আছে, যেখানে বামাতে তাও আবার অক্ষর প্যাটেল কিংবা জাড্ডু। এটা কিন্তু ভারতের ওডিআই স্কোয়াডের একটা বড় সমস্যা, বিরাট বড় সমস্যা। আপনি যদি আবার টি-20 স্কোয়াডটা খেয়াল করে দেখেন, টি-20 স্কোয়াডে কিন্তু আরেকটা সমস্যা কি, টি-20 স্কোয়াডে কোনো রাইট হ্যান্ড ব্যাটসম্যান নাই। কি কারণে? উপরে ভুবনেশ্বর বংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপরে তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, টপ 6 এর মাঝখানে টপ 6 একদম বামাতে ব্যাটসম্যান। সঞ্জু দলে আসেন কিন্তু সঞ্জু দলে খেলতে পারতেছে না। এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এখন যদি আপনি ওডিআই স্কোয়াডে আবার ফেরত চলে আসেন, যখন 7 নম্বরে আপনার হার্দিক পান্ডিয়া হচ্ছে কিংবা অক্ষর প্যাটেল যাচ্ছে, 8, 9, 10, 11 ভারত কিন্তু ইচ্ছে করলে 8 নম্বরে আরেকজন স্পিন বলার খেলাতে পারতেছে। কি কারণে? এই ধরনের কন্ডিশনে বাংলাদেশের জায়গায় তারা কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলাতে পারতেছে। তবে ওয়াশিংটন সুন্দর কি নিজের যোগ্যতায় ভারতীয় টিমে আছে? আমি তো মনে করবো না। আপনি খেয়াল করে দেখেন, হার্ষিত রানা 9 নম্বর পজিশনে, 10 নম্বরে সম্ভবত কুলদীপ যাদব নাহলে বরুণ চক্রবর্তী, যে কোনো একজন, 11 নম্বরে জাসপ্রীত বুমরা, ওয়ান এন্ড অনলি জাসপ্রীত বুমরা। শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরা রয়েছে, কিন্তু অন্য যত বলার কথাই বলেন তারা কিন্তু ওই ধরনের দাপটে বোলিং কিন্তু করতে পারে না। কি কারণে? তারা কিন্তু মেরিটের ভিত্তিতে, তারা আমার কাছে কেন যেন মনে হচ্ছে গৌতম গম্ভীরের কিছু প্রিয় মুখ এই দলে আছে। আপনি খেয়াল করে দেখেন অক্ষর প্যাটেল, আপনি খেয়াল করে দেখেন ওয়াশিংটন সুন্দর, কি কারণে এই দলে আছে? এটা আমার কথা বলার বিষয় না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে তার ওই ধরনের পারফরম্যান্স না। এমনকি হার্ষিত রানা, তার থেকে ভালো বলার কিন্তু ইন্ডিয়াতে নাই। আপনি খেয়াল করে দেখেন প্রিন্স যাদব দলে জায়গা পাবেন না, মায়াঙ্ক যাদব পাবেন না, আর্শদীপ সিং পাবেন না, কারণ কি হার্ষিত রানা টুকটাক ব্যাটিং করতে পারেন। এই যে একটা কম্প্রোমাইজ, এটা কিন্তু বাংলাদেশের কন্ডিশনে চলে না। নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজ কিংবা শরীফুল, এই যে একটা বোলিং লাইন আপ, যে কোনো দল কিন্তু চিন্তায় পড়ে যেতে বাধ্য। সেটা বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, সেটা শ্রেয়াস আয়ার হোক। সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কেন চাপে থাকবে। আমাদের কন্ডিশনে আমরা জানি কোন লাইনে এবং লেগতে বল করা লাগতে পারে। এমনকি নাহিদ রানা যে ধরনের পেস দিয়ে বল করতে পারতেছেন, যে কোনো সময় কিন্তু ব্যাটসম্যান চাপে পড়ে যেতে পারে। কারণ কি? ব্যাটসম্যান মনে করতেছে স্লো পিচে এখানে বল আসবে, কিন্তু বল এখানে চলে আসতেছে। পুল শট মারতে পারতেছে না, কাভার টেপ মারবে, ইজি ক্যাচ চলে আসতেছে। এটা কিন্তু আমাদের দলের একটা শক্তি। তবে ভারতীয় টিমকে কি আপনি দুর্বল মনে করতেছেন? কখনোই না, কখনোই একথা বলার কোনো যুক্তি নেই। কারণটা কি? 2023 থেকে যদি শুরু করেন, 2023 সালের বিশ্বকাপের ফাইনালে যদি তারা না হারতো, তাই কিন্তু দৃশ্যপটটা অন্যরকম হতো। আপনি খেয়াল করতে 2023 বিশ্বকাপে কিন্তু তারা কেবলমাত্র এক ম্যাচ ছাড়ছে, আনবিটেন ছিল ফাইনালে। যদি কোনো কারণে রোহিত শর্মা একটু ওই দিন ভালো খেলতে পারতো, এমনকি ট্রাভেলসকে যদি তারা একটু আউট করতে পারতো, তাহলে হয়তো বা ভারত ওই ম্যাচটা কিন্তু জিতে যায় লাখো দর্শকের সামনে আহমেদাবাদে। কিন্তু এরপরে বছরগুলো থেকে কিন্তু ভারত কিন্তু দাপটে খেলতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন 24-এ রোহিত শর্মার আন্ডারে টি-20 বিশ্বকাপ, 25-এ আবার রোহিত শর্মার আন্ডারে চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনকি 26-এ আবার টি-20 বিশ্বকাপ, মাঝখানে একটা এশিয়া কাপ, সূর্যকুমার যাদব। ভাই রে ভাই, এগুলা কি আপনি কি বলছেন? সারা বিশ্বে কিন্তু তারা এখন দেখাচ্ছে যে ভারত কেন শক্তিশালী, যে কোনো কন্ডিশনে কিন্তু তারা খেলতে পারতেছে। তবে আপনি যদি খেয়াল করে দেখেন 2024 সালের টি-20 বিশ্বকাপ যেটা হয়েছিল ইউএসএ তে, ওই কন্ডিশন কিন্তু ভারতীয় কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে। স্লো টার্নিং, যেটা ভারতীয় পেস বোলিং বলেন বা স্পিন বলেন, তারা কিন্তু একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারছে। আবার যখন 25-এর কথা বলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন তারা একই মাঠে খেলতে পেরেছিল, এই যে একটা ডিবেট তৈরি হয়েছিল, একই মাঠে খেলা, নো ট্রাভেল, এমনকি একটা দলে যখন শুধুমাত্র জাসপ্রীত বুমরাকে দিয়ে বল করানো যাচ্ছে, কি কারণে? যেখানে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল তারা মিলে 4 জন মিলে বল করতে পারছে, তখন কিন্তু বিপক্ষ দলকে স্পিন দিয়ে তারা ধরাশায়িত করতে পারছে। কিন্তু স্পিন কিন্তু বাংলাদেশ কিন্তু কার্যকরী হবে না। আবার দেখেন 26-ও সেম, 26-এ কি কারণে সেম? ইন্ডিয়ান কন্ডিশনে খেলা গেছে। ইন্ডিয়ান কন্ডিশনে খেলা যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আবার একটা ট্রফি জিততে পারছে। কিন্তু ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।